নাটোর, রাজশাহী।
গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে শুনছেন দেখছেন, সবাইকে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। আমার পক্ষ থেকে না, কারণ আজকের দিন হচ্ছে তাদের দুইজনের। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, ক্ষমতাধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের হাড্ডাহাড্ডি লড়াই চলছে নির্বাচনের। আর এদিকে চলছে আমাদের আমেরিকা বাদ দিয়ে ইউরোপের ক্লাস। এটা আমেরিকা শুনতে পারলে বিপদে পড়ে যেতে হবে। তার আগে শুরু করে দিয়ে আসেন। প্রিয় শিক্ষার্থী, যারা মহান পেশা প্রাইমারি জবের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটি ক্লাস। ইউরোপ মহাদেশ, দেশ পরিচিতি ও বিশেষ ব্যক্তিত্ব। কিছু কথা আগেই লিখে রাখেন। শিরোনাম করেন ইউরোপ মহাদেশ। স্বাধীন দেশ 48টি। লিখে রাখেন স্বাধীন দেশ 48টি। সর্বশেষ স্বাধীন দেশ কসোভো। সর্বশেষ স্বাধীন দেশ কসোভো। 2008 সাল। স্বাধীনতা লাভ করে 2008 সালে। আয়তনে ইউরোপের আয়তনে ও জনসংখ্যায় ইউরোপের বৃহত্তম দেশ রাশিয়া। আয়তন ও জনসংখ্যায় ইউরোপের বৃহত্তম দেশ রাশিয়া। আয়তন ও জনসংখ্যায় ইউরোপের বৃহত্তম দেশ রাশিয়া। রাশিয়া। আয়তন ও জনসংখ্যায় ইউরোপের ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। আয়তন ও জনসংখ্যায় ইউরোপের ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। লেখেন ভ্যাটিকান সিটি জাতিসংঘের সদস্য দেশ নয়। পাশে লিখে রাখেন ভ্যাটিকান সিটি জাতিসংঘের সদস্য দেশ নয়। ভ্যাটিকান সিটি জাতিসংঘের সদস্য দেশ নয়। ওকে, এইটুকু হচ্ছে ইউরোপ মহাদেশ সম্পর্কে। আমাদের স্লাইডে লেখা নাই, আপনাদেরকে দিলাম। স্লাইডে অনেক কথা আছে, কারো যদি লাগে স্ক্রিনশট দিয়ে নিবেন। কিন্তু প্রাইমারির জন্য যে কথাগুলো লাগবে আমি বলে দিব, লিখে নিবেন। অর্থাৎ আজকের টোটাল ক্লাসে যত স্লাইডে যত কথা আছে, এই সবগুলো আপনার প্রয়োজন না। আপনার যেগুলো প্রয়োজন আমি বলবো, আপনি শুধু সেগুলো লিখে নিবেন। আমার কথা বুঝতে পেরেছেন? পতাকা দেখে বলেন তো এটি কোন দেশের পতাকা? বলতে পারবেন কোন দেশের পতাকা এটি?
বলেন। রাশিয়া। তাহলে আমরা প্রথমেই শিরোনাম করব রাশিয়া। এই হলো রাশিয়া। এই হলুদ অংশ পুরোটাই হচ্ছে রাশিয়া। একটু আগে বলেছি আয়তন ও জনসংখ্যায় ইউরোপের বৃহত্তম দেশ। ব্র্যাকেটে লিখে রাখেন ওই লাইনে, আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া। লিখে রাখেন আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া। আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া। পাশে লিখে রাখেন জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশ চীন। আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া, জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশ চীন। জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশ চীন। আইনসভা বা এটাকে বলা হয় ফেডারেল সভা। তাহলে রাশিয়ার আইনসভার নাম হচ্ছে ফেডারেল সভা। আসতে পারে পরীক্ষায়, রাশিয়ার আইনসভার নাম কি? আইনসভার নাম হচ্ছে ফেডারেল সভা। পরীক্ষায় আসতে পারে রাশিয়া আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? আপনি দিবেন দ্বিকক্ষ বিশিষ্ট। বলেন তো বাংলাদেশের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? এক। তাহলে রাশিয়ার দুই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে এই রাশিয়ার। ওকে, তাহলে একটা হলো উচ্চকক্ষ আর একটা হচ্ছে নিম্নকক্ষ। উচ্চকক্ষের নাম হচ্ছে ফেডারেল পরিষদ। রাশিয়ার উচ্চকক্ষের নাম হচ্ছে ফেডারেল পরিষদ। আর নিম্নকক্ষের নাম হলো স্টেট ডুমা। নিম্নকক্ষের নাম হচ্ছে স্টেট ডুমা। উচ্চকক্ষ ফেডারেল পরিষদ আর নিম্নকক্ষ ডুমা। কিছু মৌলিক তথ্য নিচ্ছি। এখানে কিছু মৌলিক তথ্য আছে, এগুলো আপনাদের সব দরকার না। যাদের সব দরকার তারা স্ক্রিনশট দিবেন, যাদের সব দরকার না তাদের যে লাইনগুলি বলবো শুধু সেই লাইনগুলি লিখবেন। লেখেন অধিক সীমান্তের দেশ, যার সাথে 14টি দেশের সীমানা আছে। অধিক সীমান্তের দেশ যার সাথে 14টি দেশের সীমান্ত আছে। সাদা রাশিয়া বলা হয় বেলারুশকে। পরীক্ষা আসতে পারে সাদা রাশিয়া বলা হয় কোন দেশকে? বেলারুশ। সাদা রাশিয়া বলা হয় বেলারুশকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় রাশিয়াকে। এর যে কোনো লাইনই প্রাইমারির পরীক্ষায় আসতে পারে। এটা ওশিয়া না, এটা রাশিয়া প্রজাতন্ত্রে পরিণত হয় 1917 সালে। অর্থাৎ স্লাইডের সবগুলো লাইনই আপনার জন্য ইম্পর্টেন্ট। স্লাইডের সবগুলি লাইনই আপনার জন্য ইম্পর্টেন্ট। সাদা রাশিয়া বলা হয় কাকে? বেলারুশকে।
লিখে নেন, তথ্যগুলি লিখে নেবেন। লেখেন, পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত রাশিয়া। শেষেরটা হলো রাশিয়া, এটা রাশিয়া হবে, বানানটা ভুল হয়েছে। রাশিয়া প্রজাতন্ত্রে পরিণত হয় 1917 সালে। লেখেন, পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত রাশিয়া, মানে ইউএসএসআর। লেখেন ইউএসএসআর বা সোভিয়েত রাশিয়া, ইউএসএসআর, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, 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 পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র। লেখেন, পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট, পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট ভিআই লেনিন, পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট ভিআই লেনিন, পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক প্রেসিডেন্টের নাম হচ্ছে ভিআই লেনিন, লেনিন, পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক প্রেসিডেন্টের নাম ভিআই লেনিন। দেখেন, 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি রাষ্ট্র গঠিত হয়। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি রাষ্ট্র গঠিত হয়। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি রাষ্ট্র গঠিত হয়। ছবিতে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, এই ব্যক্তির নাম হচ্ছে পিটার দ্য গ্রেট। এই ব্যক্তির নাম হচ্ছে কি? পিটার দ্য গ্রেট। আমার সাথে বলেন, পিটার দ্য গ্রেট। ইনি হচ্ছেন রুশ সাম্রাজ্যের প্রথম সম্রাট। তাহলে লিখে রাখেন, পিটার দ্য গ্রেট হচ্ছে রুশ সাম্রাজ্যের প্রথম সম্রাট। পিটার দ্য গ্রেট হচ্ছে রুশ সাম্রাজ্যের প্রথম সম্রাট। এর নামটা এই কারণে এনেছি, কারণ এই ব্যক্তি দাড়ির উপরে কর বসাইছিল। পিটার দ্য গ্রেট কি করেছিল? দাড়ির উপর কর বসিয়েছিলেন, যে দাড়ি রাখলে কর দিতে হবে। তাহলে আসতে পারে, কোন সম্রাট দাড়ির উপর কর বসিয়েছিলেন? পিটার দ্য গ্রেট। ওকে, ইনি হচ্ছেন ইউরি গ্যাগারিন। এর নাম হচ্ছে ইউরি গ্যাগারিন। শিরোনাম করেন ইউরি গ্যাগারিন, শিরোনাম করবেন ইউরি গ্যাগারিন। লেখেন, তিনি প্রথম মহাশূন্যে অবতরণ করেন এবং পৃথিবীর চারপাশ প্রদক্ষিণ করেন। এটি হচ্ছে সোভিয়েত নভোচারী। 1961 সালে তিনি
মহাশূন্যে ভ্রমণের কৃতিত্ব অর্জন করেন। যে যান ব্যবহার করছিল সেই যানের নাম হচ্ছে ভস্টক 1। যে যান ব্যবহার করেছিল সেই যানের নাম হচ্ছে ভস্টক 1, অর্থাৎ পৃথিবীর চারপাশ ঘুরে আসে। এই ব্যক্তির নাম হচ্ছে ইউরি গ্যাগারিন। তাহলে পৃথিবী মহাশূন্যে প্রথম ভ্রমণে কৃতিত্ব অর্জন করেন যিনি, তার নাম কি? ইউরি গ্যাগারিন। কত সালে? 1961 সালে। যে কৃত্রিম যান ব্যবহার করছিল সেটার নাম কি? ভস্টক 1, ইউরি গ্যাগারিন। এই ব্যক্তির নাম দ্বিতীয় নিকোলাস। এটা আপনাদের লাগবে না, এটা বাদ দিলাম। এখানে অনেক তথ্য আছে, এত কিছু আপনার লাগবে না। আপনারা শুধু লেখেন গ্লাসনস্ট অর্থ খোলামেলা আলোচনা, এটা পরীক্ষা আসতে পারে। লিখে রাখেন গ্লাসনস্ট অর্থ খোলামেলা আলোচনা। গ্লাসনস্ট অর্থ খোলামেলা আলোচনা। লেনিনের কথা বলছি, এই ব্যক্তি হচ্ছে লেনিন, ভ্লাদিমির লেনিন। এখানে অনেক তথ্য আছে, আপনাদের এই তথ্যগুলোর দরকার নাই। এখন কেউ যদি নিতে চান নিতে পারেন, মানে ফর প্রাইমারি একদম প্রয়োজন নেই। লেনিন এটা হচ্ছে ইউকে। এগুলো আপনাদের দরকার না, টোটালি দরকার না। কেউ যদি রাখতে চান স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, মানে আননেসেসারি কোনো কিছু। আমি তো ধীরেই পড়াচ্ছি শওকত, খুব ধীরে পড়াচ্ছি। এর চেয়ে দ্রুত পড়াই অন্য ব্যাচে বিসিএস পড়াই। আপনাদের হচ্ছে আননেসেসারি কোনো কিছু পড়ে লাভ নাই আসলে। কারণ আননেসেসারি যদি পড়েন মনে রাখতে পারবেন না, তখন পরীক্ষাটা খারাপ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এ কথাগুলো আপনাদেরকে আগে বলেছি। আপনারা শুধু একটা লাইন লিখে রাখেন, লেখেন রুশ বিপ্লব সংগঠিত হয় 1917 সালে। লেখেন রুশ বিপ্লব সংগঠিত হয় 1917 সালে। রুশ বিপ্লব সংগঠিত হয় 1917 সালে। লেখেন বলশেবিক বিপ্লব সংগঠিত হয় 1917 সালে। বলশেবিক বিপ্লব সংগঠিত হয় 1917 সালে। বলশেবিক বিপ্লব সংগঠিত হয় কত সালে? 1917 সালে। বলশেবিক বল তালবস্যয় একার ভরসি ক। বলশেবিক বিপ্লব সংগঠিত হয় 1917 সালে। লেখেন অক্টোবর বিপ্লব সংগঠিত হয় 1917 সালে। অক্টোবর বিপ্লব সংগঠিত হয় 1917 সালে। আবারও বলতেছি, রুশ বিপ্লব সংগঠিত হয় 1917 সালে। বলশেবিক বিপ্লব সংগঠিত হয় 1917 সালে। অক্টোবর বিপ্লব সংগঠিত হয় 1917 সালে। এই যে বলশেবিক আর অক্টোবর বিপ্লব, এই দুইটা বিপ্লবের সমন্বিত রূপই হচ্ছে রুশ বিপ্লব। রুশ বিপ্লব কোনো একক বিপ্লব না, এই দুইটা বিপ্লবের সমন্বিত রূপ হচ্ছে রুশ বিপ্লব। লেখেন অক্টোবর বিপ্লবের নায়ক
পরীক্ষায় আসছে, আরো আসতে পারে। অক্টোবর বিপ্লবের নায়ক ভিআই লেনিন। অক্টোবর বিপ্লবের নায়ক ভিআই লেনিন। অক্টোবর বিপ্লবের নায়ক লেনিন, অর্থাৎ ভ্লাদিমির ইলিচ লেনিন। এগুলো আপনাদের দরকার না, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যে 15টা রাষ্ট্র হয়েছে, কারো যদি লাগে একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, কিন্তু এটা পড়বেন না। প্রাইমারির জন্য কোনো প্রয়োজন নাই, আর পড়লেই বিপদে পড়বেন, আর মনে রাখতে পারবেন না, পড়লেই জায়গায় ব্রেক। আমাদের এখনকার আলোচনা হচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেন। লেখেন যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেন। যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেন। এটা হচ্ছে গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেন মূলত এই 4টা রাজ্যের সমন্বয়ে, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড মানে উত্তর আয়ারল্যান্ড, 4টা, স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড, এই 4টার সমন্বয়ে বলা হয় যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেন। এই 4টা লিখে নিতে পারেন। হ্যাঁ, আমরা 3 মিনিটের মধ্যে ব্রেক দিব, 10 মিনিটের জন্য নামাজের ব্রেক দিব, আর 3 মিনিটের মধ্যে আপনাদের ব্রেক দেওয়া হবে। 5টা 30-এ আমরা ব্রেক দিব। হ্যাঁ, তো লেখেন ব্রিটেনের সংবিধান হচ্ছে অলিখিত সংবিধান। ব্রিটেনের সংবিধান হচ্ছে অলিখিত। ব্রিটেনের সংবিধান অলিখিত। পাশে লেখেন পৃথিবীতে 4টি দেশের সংবিধান হচ্ছে অলিখিত। পৃথিবীতে 4টি দেশের সংবিধান হচ্ছে অলিখিত। পৃথিবীতে 4টি দেশের সংবিধান হচ্ছে অলিখিত। কি কি লিখে রাখেন? লেখেন ব্রিটেন, নিউজিল্যান্ড, সৌদি আরব, স্পেন। ব্রিটেন, নিউজিল্যান্ড, সৌদি আরব, স্পেন। ব্রিটেন, নিউজিল্যান্ড, সৌদি আরব, স্পেন। ব্রিটেন, নিউজিল্যান্ড, সৌদি আরব, স্পেন, এই 4টা দেশের সংবিধান হচ্ছে
অলিখিত। তাহলে ব্রিটেনের সংবিধান কি? অলিখিত। শিরোনাম করেন ম্যাগনা কার্টা সনদ। ম্যাগনা কার্টা সনদ। ম্যাগনা কার্টা সনদ। ম্যাগনা কার্টা সনদ। দেখেন এটি 1215 সালে, এটি 1215 সালে ব্রিটেনে রচিত হয়। এটি 1215 সালে ব্রিটেনে রচিত হয়। তাহলে ম্যাগনা কার্টা সনদ কোন দেশে? ব্রিটেনে। কত সালে রচিত হয়? 1215 সালে। পাশে লেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাশে লেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের 6 দফাকে বা 1966 সালের 6 দফাকে ম্যাগনা কার্টা সনদের সাথে তুলনা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালের 6 দফাকে ম্যাগনা কার্টা সনদের সাথে তুলনা করেন। কারণটা হচ্ছে ম্যাগনা কার্টা সনদ ছিল ব্রিটেনের মুক্তির পথ, আর আমাদের যে 6 দফা 66 সালের, এটাও ছিল আমাদের মুক্তির রাস্তা। অর্থাৎ এই 6 দফার মাধ্যমে আমাদের মূলত পূর্ব পাকিস্তানের যে স্বায়ত্ত শাসন, আমাদের যে 6টা দফার মাধ্যমে, মানে আমাদের চাওয়াটা আসলে একটাই ছিল, যেটা 6টা দফার মাধ্যমে প্রকাশ পেয়েছিল, সেটা হচ্ছে পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন। এটিই ছিল আমাদের মুক্তির একমাত্র পথ ওই সময়ে। তো 66 সালের 6 দফাকে তুলনা করা হয়েছে ম্যাগনা কার্টা সনদের সাথে। বাকি কথা হবে নামাজের পরে, সাথেই থাকুন। আমরা আবার 40-এ ফিরে আসবো নাকি? 40 না 45? 40-এ ফিরে আসবো। ধন্যবাদ সবাইকে। الله أكبر الله
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول حي على حي على حي على حي على الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ياسين ইয়াসিন والقرآن الحكيم প্রজ্ঞাময় কোরআনের কসম। إنك لمن المرسلين নিশ্চয়ই আপনি প্রেরিত রসূলগণের একজন। على صراط مستقيم সরল পথে প্রতিষ্ঠিত। تنزيل العزيز الرحيم কোরআন পরাক্রমশালী
পরম দয়ালু আল্লাহর তরফ থেকে অবতীর্ণ। আমি
ওকে, এই সাউন্ড হবে কেমনে? সাউন্ড তো দেই নেই, এই যে না দেয়া হলো। আমরা এখানে ছিলাম এবং কিছু কথা বলেছিলাম যুক্তরাজ্য নিয়ে। এখান থেকে শুধু একটা লাইন লিখবেন, রাষ্ট্রপ্রধান হচ্ছে রানী দ্বিতীয় এলিজাবেথ। শেষ লাইনটা, রাষ্ট্রপ্রধান রানী দ্বিতীয় এলিজাবেথ, এই লাইনটা লিখবেন। আর গৌরবময় বিপ্লব হয় 1688 সালে ব্রিটেনে, এই লাইনটা লিখবেন। গৌরবময় বিপ্লব, বিপ্লবের নামই হচ্ছে গৌরবময় বিপ্লব। দুইটা লাইন লিখবেন, একটা হচ্ছে গৌরবময় বিপ্লব 1688 সাল, আরেকটা রাষ্ট্রপ্রধান রানী দ্বিতীয় এলিজাবেথ। আগে কিছুই পড়াইনি জাকিয়া সুলতানা, শুনবেন কেমনে? কেবলই শুরু করলাম। লিখবেন গৌরবময় বিপ্লব হয় ব্রিটেনে 1688 সালে, আর লিখবেন রাষ্ট্রপ্রধান রানী দ্বিতীয় এলিজাবেথ। লেখেন বাকিংহাম প্লেস, এটি ইংল্যান্ডের রাজ পরিবারের বাসভবন। ইংল্যান্ডের রাজ পরিবারের বাসভবনের নাম হচ্ছে বাকিংহাম প্লেস। ইংল্যান্ডের রাজ পরিবারের বাসভবনের নাম হচ্ছে বাকিংহাম প্যালেস। ইংল্যান্ডের রাজ পরিবারের বাসভবনের নাম হচ্ছে বাকিংহাম প্যালেস। হোয়াইট হল, লেখেন ব্রিটিশ রাজ পরিবারের প্রশাসনিক সদর দপ্তর হচ্ছে হোয়াইট হল। ব্রিটিশ রাজ পরিবারের প্রশাসনিক সদর দপ্তর হচ্ছে হোয়াইট হল, এটি লন্ডনে অবস্থিত। ব্রিটিশ রাজ পরিবারের প্রশাসনিক সদর দপ্তর হচ্ছে হোয়াইট হল, এটি লন্ডনে অবস্থিত। এখান থেকে শুধু লিখবেন 10 নং ডাউনিং স্ট্রিট, এটা লিখবেন 10 নং ডাউনিং স্ট্রিট। 10 নং ডাউনিং স্ট্রিট, এটা লিখবেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয়। 10 নং ডাউনিং স্ট্রিট, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয়। 10 নং ডাউনিং স্ট্রিট, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয়, এই লাইনটা। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয়।
10 নং ডাউনিং স্ট্রিট। এই সুন্দরীর নাম হচ্ছে মার্গারেট থ্যাচার। কি নাম? শুধু লিখবেন, 2টা লাইন লিখবেন, সব লিখবেন না প্লিজ। লেখেন ব্রিটিশ প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার। এই যে লেখা আছে ব্রিটিশ প্রথম নারী প্রধানমন্ত্রী বা ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী। ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন মার্গারেট থ্যাচার। লেখেন 1982 সালে ফকল্যান্ড যুদ্ধের সময় 1982 সালে ফকল্যান্ড যুদ্ধের সময় তিনি প্রধানমন্ত্রী ছিলেন। 1982 সালে ফকল্যান্ড যুদ্ধের সময় তিনি প্রধানমন্ত্রী ছিলেন। যুদ্ধে জয়লাভের জন্য তাকে লৌহ মানবী বলা হয়। 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 এই লাইনগুলো ইম্পর্টেন্ট, শুধু প্রাইমারি জবের জন্য না, যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এগুলো মনে রাখবেন। আপনারা লেখেন ফরাসি বিপ্লব সংগঠিত হয়। ফরাসি বিপ্লব সংগঠিত হয় 1789 সালের 14ই জুলাই। ফরাসি বিপ্লব সংগঠিত হয় 1789 সালের 14ই জুলাই বাস্তিল দুর্গ পতনের মধ্য দিয়ে। আবারও বলছি, ফরাসি বিপ্লব শুরু হয় 1789 সালের 14ই জুলাই বাস্তিল দুর্গ পতনের মধ্য দিয়ে। বাস্তিল দুর্গ পতনের মধ্য দিয়ে। আবারও বলছি, ফরাসি বিপ্লব শুরু হয় 1789 সালের 14ই জুলাই বাস্তিল দুর্গ পতনের মধ্য দিয়ে। দেখেন ফরাসি বিপ্লবের স্লোগান। ফরাসি বিপ্লবের স্লোগান স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্ব। স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্ব লিখছেন ফরাসি বিপ্লবের স্লোগান স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। লেখেন ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়নকে। 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 লেখেন নেপোলিয়ন 1815 সালে
ওয়াটারলু যুদ্ধে পরাজিত হলে নেপোলিয়ন 1815 সালে ওয়াটারলু যুদ্ধে পরাজিত হলে তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। নেপোলিয়ন 1815 সালে ওয়াটারলু যুদ্ধে পরাজিত হলে, এটা হয় ব্রিটেনের সাথে, হ্যাঁ, ওয়াটারলু যুদ্ধে পরাজিত হলে তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। নেপোলিয়ন 1815 সালে ব্রিটেনের সাথে ওয়াটারলু যুদ্ধে পরাজিত হলে তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। 1821 সালে এই দ্বীপেই তিনি মারা যান। 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 লেখেন, সেন্ট হেলেনা দ্বীপ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত। একটা পরীক্ষায় আসছিল, সম্ভবত গভর্নমেন্ট হাই স্কুলের পরীক্ষায়। সেন্ট হেলেনা দ্বীপ, সেন্ট হেলেনা দ্বীপ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত। সেন্ট হেলেনা দ্বীপ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এই হচ্ছে নেপোলিয়ন। এতক্ষণ আপনারকে যেগুলো পড়িয়েছি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, না পড়লেও চলবে। নেপোলিয়নের বিখ্যাত উক্তি আছে, ইম্পসিবল ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ফাউন্ড ইন এ ফুলস ডিকশনারি, গিভ মি গুড মাদার, আই উইল গিভ ইউ গুড নেশন। এগুলো বিখ্যাত উক্তি, একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, লেখার দরকার নাই। এখানে নেপোলিয়ন সম্পর্কে অনেক তথ্য আছে। এতক্ষণ যে কথাগুলো বলেছি তার সারমর্ম বলেছি, এখানে বিস্তারিত ছিল, দরকার নাই। এই ব্যক্তি হচ্ছে লুই পাস্তুর। এর জন্ম ফ্রান্সে। শুধু লিখবেন জীবাণুতত্ত্বের জনক। জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন আর পাস্তুরাইজেশন পদ্ধতি আবিষ্কার করেন। অ্যানথ্রাক্স রোগের কারণ ও এর প্রতিষেধক আবিষ্কার করেন। এখানে বানানটা ভুল হয়েছে, এখানে হবে প মানে পা, পাস্তুরাইজেশন, এখানে হবে পাস্তুরাইজেশন। লুই পাস্তুর হচ্ছে জীবাণুতত্ত্বের জনক, এটা পরীক্ষায় আসে। জীবাণুতত্ত্বের জনক কে? লুই পাস্তুর। জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন। অ্যানথ্রাক্স রোগের কারণ ও প্রতিষেধক তিনি আবিষ্কার করেন। এগুলো আপনাদের লাগবে না, আপনি কেউ যদি চান স্ক্রিনশট রাখতে পারেন, বাট এগুলো আপনার প্রাইমারি পরীক্ষায় এগুলো আসবে না। যদি আপনি চান রাখতে পারেন। এগুলো অনেক কঠিন পরীক্ষার সময় হতে পারে, আবার বলা যায় না প্রাইমারিতে দিয়েও দিতে পারে। এবার মাথায় রাখবেন, এবার কিন্তু গ্রাজুয়েশন নিয়ে নিচ্ছে, প্রাইমারি কিন্তু ইন্টারমিডিয়েটের জায়গাটা নাই। তো প্রশ্ন আগের চেয়ে একটু কঠিন হবে, একটু আপডেট মানে একটু উন্নত মানের কোশ্চেন হবে, এটা মাথায় রাখতে হবে। এর নাম ভল্টেয়ার, এটাও আপনাদের লাগবে না। আপনি যদি স্ক্রিনশট দিয়ে রাখতে চান আপনি রাখতে পারেন। এর নাম হচ্ছে ভল্টেয়ার।
এর নাম হচ্ছে মন্টেস্কু, পুরো নামটা আসে নাই, মন্টেস্কু। এটাও আপনাদের লাগবে না, যদি স্ক্রিনশট রাখেন, রাখতে চাইলে রাখতে পারেন। তবে একটা লাইন লিখে রাখতে পারেন, দ্য স্পিরিট অফ দ্য লস। এটি কার লেখা? এটা মন্টেস্কুর লেখা। এদের সবার বাড়ি ফ্রান্সে। দ্য স্পিরিট অফ দ্য লস, এটি কার লেখা? এটি মন্টেস্কুর লেখা। আর দ্য স্পিরিট অফ দ্য ইসলাম, এটি লেখা সৈয়দ আমির আলীর। এটা কম্পারেটিভ বিষয়, একটু লিখে রাখেন। দ্য স্পিরিট অফ দ্য লস, এটি হচ্ছে মন্টেস্কুর। দ্য স্পিরিট অফ দ্য ইসলাম, এটি হচ্ছে সৈয়দ আমির আলীর। সৈয়দ আমির আলী। দ্য স্পিরিট অফ দ্য লস, এটা হচ্ছে কার? মন্টেস্কু, মন্টেস্কু। আর দ্য স্পিরিট অফ দ্য ইসলাম, এটা হলো সৈয়দ আমির আলীর। এটা মনে রাখবেন। হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট হলে তো আপনি পড়বেনই। এই ব্যক্তি হচ্ছে চতুর্দশ লুই। এর নাম হচ্ছে রাজা চতুর্দশ লুই। এ বলেছিল আমি রাষ্ট্র। এ 72 বছর ক্ষমতায় ছিল। এ বলেছিল, এর বিখ্যাত বক্তব্য ছিল আমি রাষ্ট্র। তাহলে লিখে রাখেন, আমি রাষ্ট্র, এটি কার বক্তব্য ছিল? কোন রাজার? রাজা চতুর্দশ লুই, যার বক্তব্য ছিল আমি রাষ্ট্র। রাজা চতুর্দশ লুই, তার বক্তব্য ছিল আমি রাষ্ট্র। রাজা চতুর্দশ লুই, তার বক্তব্য ছিল আমি রাষ্ট্র। এলিসি প্রাসাদ, এটি ফ্রান্সের প্যারিসে অবস্থিত প্রেসিডেন্টের সরকারি বাসভবন। তাহলে আপনি বেশি কিছু লিখবেন না, আপনি লিখবেন ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম এলিসি প্রাসাদ। ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম এলইসি প্রাসাদ। ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন নাম এলিসি প্রাসাদ। এটার নাম হলো বাস্তিল দুর্গ। এটা আপনাদেরকে পড়িয়েছি, এটা অলরেডি বলছি, এত ডিটেলস আপনার দরকার নাই। এটা পতনের মধ্য দিয়েই, এই যে দেখেন পতন হইতেছে, ভেঙে চুরে ফেলতেছে, এটা পতনের মধ্য দিয়েই ফরাসি বিপ্লব শুরু হয়েছিল। এটা আইফেল টাওয়ার, ফ্রান্সের আইফেল টাওয়ার। এটা বিনিয়োগ করে যুক্তরাষ্ট্র। তাহলে আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? ফ্রান্সে। অন্য কিছু লাগবে না আপনার, এটা আপনারা সবাই জানেন। আমরা এখন জার্মানি পড়বো, জার্মানি। এই হলো জার্মানি। জার্মানি নিয়ে অনেক কথা আছে এখানে, যেগুলো আমাদের প্রয়োজন হবে না। আমাদের শুধু প্রয়োজন হবে রাজধানী বার্লিন, মুদ্রা ইউরো। লেখেন রাজধানী বার্লিন, মুদ্রা ইউরো। আইনসভা লিখেন না, এই আইনসভা লাগবে না। শুধু লেখেন রাজধানী বার্লিন, মুদ্রা ইউরো। রাজধানী বার্লিন, মুদ্রা ইউরো, এটুকু লেখেন। রাজধানী বার্লিন, মুদ্রা ইউরো, এটুকু লেখেন। এই ব্যক্তির নাম অ্যাডলফ হিটলার।
শুধু লিখবেন অ্যাডলফ হিটলার জার্মানির চ্যান্সেলর হয় 1933 সালে। লিখবেন অ্যাডলফ হিটলার জার্মানির চ্যান্সেলর হয়, নির্বাচিত হয় 1933 সালে। অ্যাডলফ হিটলার জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হয় 1933 সালে। তার জন্ম ভিয়েনায়। তার জন্ম ভিয়েনায়। এটা হলো বার্লিন প্রাচীর, নাম শুনেছেন। এই যে একটা বার্লিন প্রাচীর, এটা 1961 সালে তৈরি করা হয়। তাহলে আপনি লিখবেন, এই লাইনটা লিখেন, বার্লিন প্রাচীর নির্মাণ করা হয় 1961 সালে। মানে দুইটা জার্মানি করা হয় ভেঙে, পূর্ব জার্মানি আর পশ্চিম জার্মানি, এটা করার জন্য এই প্রাচীরটা করা হয়। এটার নাম হলো বার্লিন প্রাচীর। এটা করা হয়, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। বার্লিন প্রাচীর নির্মাণ করা হয় 1961 সালে। এর দৈর্ঘ্য 155 কিলোমিটার। এর দৈর্ঘ্য 155 কিলোমিটার। লেখেন এটি ভেঙে দেওয়া হয় 1989 সালে। তাহলে ভেঙে দিল কেন? ভেঙে দিল যেন দুই জার্মানি এক হয়ে যায়। দুই জার্মানি এক হয়ে গেল 1990 সালের 3 অক্টোবর। দুই জার্মানি এক হয়ে গেল 1990 সালের 3 অক্টোবর। দুই জার্মানি এক হয়ে যায় 1990 সালের 3 অক্টোবর। 1990 সালের, অর্থাৎ এই লাইনগুলো এখান থেকে, এই লাইনগুলো দৈর্ঘ্য থেকে শুরু করে এই লাইন পর্যন্ত প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট, লিখে নেন, খুবই ইম্পর্টেন্ট। বিখ্যাত ব্যক্তি, এই ব্যক্তির নাম কার্ল মার্কস। আসতে পারে কার্ল মার্কসের জন্ম কোথায়? কার্ল মার্কসের জন্ম হচ্ছে জার্মানিতে। সমাজতন্ত্রের জনক, আধুনিক সমাজতন্ত্রের জনক। তার বিখ্যাত রচনা ডাস ক্যাপিটাল। আর কিছু লাগবে না, আপনি এই দুইটা লাইন নেন। বিখ্যাত, তিনি হচ্ছেন আধুনিক সমাজতন্ত্রের জনক। তার বিখ্যাত রচনা হচ্ছে ডাস ক্যাপিটাল। তার বিখ্যাত রচনা হচ্ছে ডাস ক্যাপিটাল। ডাস ক্যাপিটাল। এটার নাম আইনস্টাইন। এর জন্ম কোথায়? এটা হচ্ছে জার্মান ইহুদি পদার্থবিদ। থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকবাদ, আপেক্ষিক আপেক্ষিকবাদ তত্ত্বের প্রবক্তা বা প্রণেতা আইনস্টাইন। এটা পুরোটাই লাগবে। 1921 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন। 1921 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1921 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন। 1921 সাল অনেক গুরুত্বপূর্ণ, তাই না? এটার নাম গ্রিস।
আমরা এখন পড়ব গ্রিস। গ্রিস গ্রিস নিয়ে এখানে যা স্লাইডে লেখা আছে এগুলো আপনার পড়ার দরকার নাই, শুধু একটা লাইন লিখবেন, মহাবীর আলেকজান্ডার এই একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এই সাম্রাজ্য মহাবীর আলেকজান্ডার প্রতিষ্ঠিত করেন, এই একটা লাইন লিখবেন, মহাবীর আলেকজান্ডার। মানে রোম সাম্রাজ্যর অন্তর্ভুক্ত হয়ে যায় পড়ে। এখানে আপনাদের প্রাইমারির জন্য কোনো তথ্য দরকার নাই, যে তথ্য দরকার আমি বলে দিচ্ছি প্রাইমারির জন্য, সেগুলো শুধু লিখবেন। এই গ্রিসে জন্ম সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটলের, এদের নাম লিখে রাখেন, গুরু শিষ্য। দর্শন চর্চা সর্বপ্রথম শুরু হয় গ্রিসে। বাংলাদেশে একমাত্র গ্রিক সমাধি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। গণতন্ত্রের সূতিকাগার বা আতুরঘর বলা হয় এই গ্রিসকে। পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন গ্রিকরা। গ্রিসের পূর্ব নাম ছিল হেলাস। জলপাই গাছের দেশ বলা হয় গ্রিসকে। মনে রাখবেন, এখান থেকে কিন্তু প্রায়ই একটা প্রশ্ন পরীক্ষায় আসে। যদিও গ্রিসের সেই যৌবন নাই, সেই অবস্থা নাই, গ্রিস এখন একটা দেউলিয়া রাষ্ট্র, অর্থনৈতিক দেউলিয়া রাষ্ট্র হচ্ছে এখন গ্রিস। এটাই, যৌবন সবসময় থাকে না যে কোনো কিছুরই, গ্রিস তার প্রমাণ। দাপট থাকে না। ওই যে মাঝে মাঝে দেখি ফেসবুকে লেখা, সকালে যে পত্রিকা বিক্রি হয় 10 টাকা, বিকেলবেলা তার কেজি বিক্রি হয় 10 টাকা। অতএব অহংকার করিও না। অহংকার যে মানুষ, যে জাতি করে, তার ধ্বংস অনিবার্য। এই গ্রিস থেকেই তো সব। আজকে এই যে সক্রেটিস, প্লেটো, আজকে অ্যারিস্টটল, যাকেই বলি না কেন, বাট আজকে গ্রিস একটা অর্থনৈতিক দেউলিয়া রাষ্ট্র। এটা ভাবা যায়? আমরা এখন যে রাষ্ট্রটি পড়বো এটার নাম হচ্ছে ইতালি। দেখেন ইতালির ভৌগোলিক আকৃতিটা কেমন। গ্রিক সমাধি বলতে গ্রিকদের সমাধি আর কি, গ্রিক ব্যক্তির সমাধি। এই যে ইতালি, দেখেন দেখতে অনেকটা বুট জুতার মতো। এই যে দেখেন, এটা কি বুটের মতো লাগে না? যদিও এটা মেয়েদের হিলের মতো লাগে। এই যে হলো হিলের, ওই যে যেগুলো পার্টিতে যায় যে হিল পরে, সেরকম লাগে। কিন্তু তারপরও দেখেন, এটা মনে হচ্ছে বুট জুতা। তাইলে ভৌগোলিক আকৃতি, ইতালির ভৌগোলিক আকৃতি বুট জুতার মতো। ইতালির ভৌগোলিক আকৃতি বুট জুতার মতো। এখান থেকে সব লাইন আপনাদের লাগবে না। অপেরার প্রথম প্রচলন হয় ইতালিতে। ফ্যাসিজমের প্রবর্তক ইতালির বেনিটো মুসোলিনি। এইখানে হ্যাশ না, এটা হলো একার হবে। আর রাজধানীর নাম রোম। ইতালির রাজধানী হচ্ছে রোম। এই যে অপেরার প্রথম প্রচলন হয় ইতালিতে। অপেরা হলো ছোট ছোট বই যেটা পকেটে নিয়ে ঘোরা যেত, এটাকে অপেরা বলা হতো। তাহলে অপেরার প্রথম প্রচলন হয় কোথায়? ইতালিতে। ল্যান্ড অফ মার্বেল বলা হয় ইতালিকে। ফ্যাসিজমের প্রবর্তক ইতালির বেনিটো মুসোলিনি। এগুলো অনেক কথাই বলেছি, আর বেশি কিছু দরকার নাই। আপনি নিবেন, ইউরোপের রেনেসাঁ আন্দোলনের সূত্রপাত হয় ইতালিতে।
ইউরোপের রেনেসাঁ আন্দোলনের সূত্রপাত হয় ইতালিতে। রেনেসাঁ আন্দোলনের সূত্রপাত হয় ইতালিতে। রেনেসাঁ আন্দোলনের সূত্রপাত হয় চতুর্দশ শতাব্দীতে ফ্লোরেন্স নগরীতে। দুইটা লাইন। ইউরোপে রেনেসাঁ আন্দোলনের রেনেসান্স আর কি দেখবেন, ইংরেজি সাহিত্য পড়তে গেলে পাবেন। ইউরোপে রেনেসাঁ আন্দোলনের সূত্রপাত হয় ইতালিতে, এটা চতুর্দশ শতাব্দীতে। আর এগুলো লাগবে না, এগুলো বলেছি। ইউরোপের বুট, এটা লাগবে না। শুধু লেখেন ইউরোপের রেনেসাঁ আন্দোলনের সূত্রপাত হয় ইতালিতে চতুর্দশ শতাব্দীতে, এইটুকু জানা থাকলে চলবে। ইতালির বিখ্যাত ব্যক্তি আপনাদের লাগবে না, তারপরেও বলে যাচ্ছি, লিওনার্দো দা ভিঞ্চি। তাহলে লিওনার্দো দা ভিঞ্চির জন্ম কোথায়? ইতালিতে। লিওনার্দো দা ভিঞ্চির জন্ম হচ্ছে ইতালিতে। ইতালির রেনেসাঁর সর্বশ্রেষ্ঠ পুরুষ, তিনি ছিলেন একাধারে চিত্রশিল্পী, ভাস্কর, অঙ্ক শাস্ত্রবিদ, বিজ্ঞানী ও দার্শনিক। উড়োজাহাজের প্রথম নকশা অঙ্কন করেছিলেন তিনি। তাহলে আসতে পারে উড়োজাহাজের প্রথম নকশা অঙ্কন করেন কে? আর চিত্রকর্ম ছিল মোনালিসা, দ্য লাস্ট সাপার, ভার্জিন অফ দ্য রক্স, এই তিনটা লেখেন। উড়োজাহাজের প্রথম নকশাকারী হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। এখন আসতেই পারে লিওনার্দো দা ভিঞ্চির জন্মগ্রহণ করেন কোন দেশে? না পারলে দুঃখজনক বিষয়, ইতালিতে। লিওনার্দো দা ভিঞ্চি জন্মগ্রহণ করেন ইতালিতে। ইনি হচ্ছেন বেনিটো মুসোলিনি, এটা লাগবে না, এটা বলেছি। ইনি হচ্ছেন গ্যালিলিও গ্যালিলাই, এটা না পড়লেই পারেন। টেলিস্কোপের জন্য এটা একটু লিখে রাখেন, গ্যালিলিও গ্যালিলাই টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। এই একটা লাইন লিখে রাখেন, টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলাই। টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। আবিষ্কার করেন। স্পেন। স্পেন সম্পর্কে এখানে যা লেখা আছে এগুলো আপনাদের দরকার না। কেউ যদি পড়ার যদি ইন্টারেস্ট ফিল করেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আমি আপনাদেরকে পড়াবো না। স্পেন সম্পর্কে যতটুকু দরকার আমি ততটুকু লেখাবো আপনাদেরকে, বেশি পড়ে মনে রাখতে পারবেন না। এই ব্যক্তিটা আপনাদের দরকার। কেউ কি বলতে পারবেন এই ব্যক্তিটা কে? দেখি কমেন্টে জানান তো, এই ব্যক্তি কে?
পাবলো পিকাসো, এর নাম হচ্ছে পাবলো পিকাসো। স্পেনের বিখ্যাত চিত্রশিল্পী, তার বিখ্যাত চিত্রকর্ম হচ্ছে কিউরিজম। এটুকু নিয়ে নেন। স্পেনের গৃহযুদ্ধের উপর ভিত্তি করে তিনি এঁকেছিলেন গুয়েনিকা। ইনি হচ্ছেন স্পেনের বিখ্যাত চিত্রশিল্পী, তার বিখ্যাত চিত্রকর্ম কিউরিজম আর গুয়েনিকা। আমরা এখন দেখব ভ্যাটিকান সিটি। কিংডম অফ ভ্যাটিকান সিটি। লেখেন, এটি ইউরোপ তথা পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র। এটি ইউরোপ তথা পৃথিবীর আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম রাষ্ট্র। এটি ইউরোপ তথা পৃথিবীর আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম রাষ্ট্র। দেখেন, আয়তন 0.44 বর্গ কিলোমিটার। আয়তন 0.44 বর্গ কিলোমিটার বা 107 একর। 0.44 বর্গ কিলোমিটার বা 107 একর। একশো সাত একর মাত্র। লেকিন এর রাজধানীর নামও ভ্যাটিকান সিটি। এর রাজধানীর নামও ভ্যাটিকান সিটি। এর রাজধানীর নামও ভ্যাটিকান সিটি। দেখেন, একে হোলি সিটি বলা হয়, পবিত্র শহর। একে হোলি সিটি বলা হয়। দেখেন, এটি পৃথিবীর একমাত্র পোপ শাসিত রাষ্ট্র। পোপ, পকার পোপ। এটি পৃথিবীর একমাত্র পোপ শাসিত রাষ্ট্র। এটি পৃথিবীর একমাত্র পোপ শাসিত রাষ্ট্র। পোপ, পকার পোপ। দেখেন, পোপ হচ্ছে খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরুর পদবি। 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 লেখেন, বর্তমান পোপের নাম পোপ ফ্রান্সিস। এই যে এটা আর্জেন্টিনা বাড়ি। বর্তমান পোপের নাম পোপ ফ্রান্সিস, আর্জেন্টিনা। বর্তমান পোপের নাম পোপ ফ্রান্সিস, বাড়ি আর্জেন্টিনা।
266তম পোপ লেখেন, 266তম পোপ। দুইশো ছেষট্টিতম পোপ লেখেন, তিনি 2017 সালে বাংলাদেশে আসেন। 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 তিনি 2017 সালে বাংলাদেশে আসেন লিখছেন। লেকিন ইউনেস্কো ভ্যাটিকানকে বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা করে 1984 সালে। ইউনেস্কো ভ্যাটিকানকে বিশ্ব ঐতিহ্য স্থান ঘোষণা করে 1984 সালে। আর একটা লাইন লিখবেন, নিরাপত্তা রক্ষী বাহিনীর নাম সুইস গার্ড। নিরাপত্তা রক্ষী বাহিনীর নাম সুইস গার্ড। নিরাপত্তা রক্ষী বাহিনীর নাম সুইস গার্ড। সুইস গার্ড। এখানে আসলে জনসংখ্যা হলো মাত্র 968 জন। এটা হচ্ছে পৃথিবীর একমাত্র নারী শূন্য রাষ্ট্র, কোনো নারী নাই। এটা পৃথিবীর একমাত্র নারী শূন্য রাষ্ট্র। এটি পৃথিবীর, নারীরা এখানে ভিজিট করতে পারবে, মানে পরিদর্শনে যেতে পারবে, কিন্তু এখানে বসবাস করার কোনো সুযোগ নাই। কোনো নারী নাই স্যার, জি কোনো নারী নাই। পৃথিবীর একমাত্র নারী শূন্য রাষ্ট্র। নারী থাকলে কি ভজন সাধন, তপস্যা, সন্ন্যাস জীবন এটা কি সম্ভব? সম্ভব না। ওরা হচ্ছে আধ্যাত্মিক, ওরা হচ্ছে ধর্ম সাধনা করে ওদের, এই কারণে এখানে নারী নাই। এখানে হচ্ছে ওরা ওই ডেজিগনেশন নিয়ে এখানে প্রবেশ করে। যদি সাধন ভোজন এগুলো বোঝেন, সন্ন্যাস বোঝেন, তাহলে বুঝতে পারবেন। অর্থাৎ ওই টাইপের আর কি ধর্ম পালন। জনসংখ্যা কত লেখার দরকার নাই। একটা জরিপে 2015 সালের একটা জরিপে দেখা গেছিল 1000 জন আছে, মাঝখানে দেখছি 968 জন। এখন কয়জন আছে আমি জানি না। পপুলেশন তো বাড়ার দরকার নাই আপনার শিমুল। না, ওরা বিয়ে করে না তো, ওরা তো ধর্মপথে রে ভাই, বিয়ে করবে কেন? বিয়ে করলেই তো প্রোডাকশনের ঝামেলা, তাহলে তো ধর্ম করতে পারবে না, মানে সন্ন্যাস জীবনে যাইতে পারবে না। পপুলেশন তো বাড়ার দরকার নাই। পপুলেশন হচ্ছে বিভিন্ন রাষ্ট্র থেকে ওইরকম ধর্মপথ বেছে নিয়ে ওখানে প্রবেশ করবে, ওই পথের বা ওই অনুসারী হয়ে ওখানে প্রবেশ করবে। এখানে তো কোনো পপুলেশনের সুযোগ নেই, বুঝছেন? ঠিক আছে, এই হলো বিষয়টা, মানে টোটাল ভ্যাটিকান সিটির। ওদের মা নাই, অবশ্যই ওদের মা আছে, নাইলে জন্মগ্রহণ করলো কোথা থেকে? কিন্তু ওরা তো মার কাছে থাকে না। ওরা মার কাছে থাকে থাকে না, বাবা মার কাছে থাকে না। কারণ ওরা এই পথে যখন চলে আসছে তখন বাবা মাকে ত্যাগ করেই চলে আসছে। সংসার ত্যাগ বলে, এটা ত্যাগ করে চলে আসছে। যারা সন্ন্যাস জীবন চান তারা ভ্যাটিকানে চলে যান। না, আপনি তো চাইলেই যেতে পারবেন না, আপনাকে নিতে হবে, অনেক বছরের সাধনার দরকার। এরপরে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে, অনেক ঝামেলা আছে। ওই পথে যেতে হবে, এটা তো সম্ভব না, এত সহজ না।
918। ও আচ্ছা, আপনি এখন 918 আছে। চাইলে উপনিবেশ, না এটা উপনিবেশিক কান্ট্রি না, এটা স্বাধীন রাষ্ট্র। ভ্যাটিকান সিটি স্বাধীন রাষ্ট্র রে ভাই, এটা উপনিবেশিক কান্ট্রি না, একদম স্বাধীন। 195টার মধ্যে একটা। এটা হচ্ছে জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র। জাতিসংঘ এদেরকে সদস্য পদ দিতে চায়, কিন্তু এরা নেয় না। ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আবার দেখা হবে।